সবাইকে স্বাগত জানাচ্ছি টুগেদার উইথ সুমি অ্যান্ড শামসে। আমি আফরোজা নাজনীন সুমি। আমার সাথে বরাবরের মতোই আছে শামস কালাম। শামস, তুমি আমাদের অতিথিকে ডেকে নাও এবং কেমন লাগছে, কেমন আছো তুমি? আমি খুবই ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এটা দ্বিতীয় শো এবং আশা করছি আপনারা সবাই জয়েন করবেন। আহ, আপনাদের আবারও স্বাগতম। আমাদের সঙ্গে আজকে আছেন দুজন খুবই 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 প্রিয় মানুষ আমাদের, এবং আমাদের খুব কাছের মানুষ। এবং আপনাদের বলেছিলাম চমক থাকবে, অবশ্যই চমক আছে। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত বাচিক শিল্পী এবং আহ, সবার পরিচিত আমাদের মাহিদুল ইসলাম মাহি ভাই। মাহি ভাই, আপনাকে সুস্বাগতম। এবং সঙ্গে আরেকজন আছেন, যেটা আমাদের আহ মাহি ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। মাহি, মাইক্রোফোনটাকে মিউট করা আছে একটু। ধন্যবাদ আপনাকে। ভালো আছি। ঢাকায় একটু বৃষ্টি এবং লকডাউনের কড়া শাসনের মধ্যে ভালোই আছি বলতে হবে। এটা তো একদিক থেকে একটা ব্লেসিং, কারণ হচ্ছে ট্রাফিকের শব্দ পাওয়া যাবে না এবং বৃষ্টিটা একটা আবহ তৈরি করছে আমাদের অনুষ্ঠানের জন্য। কবিতার সঙ্গে বৃষ্টি অসম্ভব ভালো লাগে। আমাদের সঙ্গে আরো আছেন আহ আমাদের চিরপরিচিত মুখ এবং খুব কাছের মানুষ, আরণ্যক বসুদা। আরণ্যক দা, আপনাকে অজস্র ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সুস্বাগতম। আরণ্যক দা এখনো মানে জয়েন করেছিলেন একবার, কিন্তু তারপর আবার দেখছি যে নাই। তো সম্ভবত উনি ডিসকানেক্ট হয়ে গেছেন, আবার আসলে আমরা ওনাকে অ্যাড করে নিব। আর মাহিকে পেয়েছি, আর তুমি আছো, তো আমার মনে হয় ফার্স্টে তোমার একটা কবিতা দিয়ে শুরু করলে কেমন হয়, শামস? আমার খুবই লজ্জা লাগছে, মাহি ভাইয়ের মতো মানুষ থাকতে আমি কবিতা পড়বো। একটা পড়ো। এখানে এখানে একটা কথা বলে রাখি, খুব প্রয়োজন। আমি গত বছর আমার বাবার মৃত্যুর সময় ঢাকায় গিয়েছিলাম, এবং আমার প্রথম রেকর্ডিং কিন্তু মাহি ভাইয়ের হাতে। বলতে পারেন সবাই, মাহি ভাইয়ের হাতে আমার হাতে খড়ি, আমার গুরু মানুষ। আহ সেই সম্মান থেকে মাহি ভাই, আপনার কাছে অনুমতি চেয়ে নিচ্ছি, আমি কি একটা কবিতা পড়বো? হ্যাঁ, নিশ্চয়ই। অনেকদিন পর শামস ভাই আপনার সঙ্গে দেখা হলো। ভালো লাগছে। আমার এই স্মিত হাসিটা আপনার জন্যই। ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ঠিক আপনাদের এই অনুষ্ঠানের ডিজাইন সম্পর্কে জানি না, শুধু জেনেছি আপনারা দুজন আছেন। আর আরণ্যক বসু যুক্ত হবেন, কবি আরণ্যক বসু। তো দেখি আরণ্যক দা চলে আমি একটু ওনাকে আমাদের স্টুডিওতে ঢুকিয়ে নিই, তারপরে আচ্ছা আমরা আচ্ছা আচ্ছা ওনাকে আরণ্যক দা, সুস্বাগতম। অনেকদিন পর দেখা হলো। আরণ্যক দা আমাদের সঙ্গে আছেন আমাদের এই দেশের মাহিদুল ইসলাম ভাই। মাহিদুল ইসলাম ভাই, আপনাকে আমি প্রথম দেখলাম, আমার শ্রদ্ধা গ্রহণ করুন আপনি। আর ভাইয়ের সঙ্গে তো আমার গতকালই দেখা হয়েছে, সুমির সঙ্গে আজকে সকালেও কথা হয়েছে। আপনাকেও আমি দেরি হলো ঢুকতে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটি জরুরি ফোনের কারণে আমি 2 মিনিট। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। মাহি ভাই শুনতে পাচ্ছেন তো আপনি আমার কথা? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আমি আপনাকে আমাদের বাংলাদেশে সমধিক জনপ্রিয় এই কবি আরণ্যক বসু, আপনাকে আমি বাংলাদেশের আবৃত্তি শিল্পীদের পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, এবং আজকের অনুষ্ঠানে আপনার সাথে যুক্ত হয়েছি।
সেই ভালো লাগাটুকুও আমি বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি। আমি আর গভীরভাবে কৃতজ্ঞ, গভীরভাবে কৃতজ্ঞ আমি। বাংলাদেশ আর আমার দ্বিতীয় দ্বিতীয় মানে দেশ বলতে গেলে, একটাই দেশ। আমি যশোরে, আমার শিকড়, কাজে ভীষণ টান আছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার রূপসী বাংলা, আমি তোমার বুকের মধ্যে বাস করি। খুব ভালো লাগছে। আমার তো দারুণ লাগছে। তো মমস, তুমি একটু মাহি, যেহেতু জানেন আমাদের প্রোগ্রামের ফরম্যাটটা, সেটা একটু বলে দিবেন। আসলে আচ্ছা, কিছুই না, আমরা সবাই আড্ডা দিব। আচ্ছা, শব্দ শব্দ রিটার্ন করছে, কো হচ্ছে আমি শব্দ বুঝতে রিটার্ন পারছি করছে না। কিন্তু। আমার মনে হয় যে অ্যাকচুয়ালি আমি একটু বলি, এই স্ট্রিমিয়ার্ডে একসাথে একাধিক মাইক্রোফোন অন থাকলে প্রতিধ্বনি হবে। সেটা একসাথে সবাই আনমিউট হওয়া যাবে না, একজন কথা বললে বাকিদের মিউট থাকতে হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো, শামস ভাই, আপনি অনেক দূরে বসেছেন, আপনার ডিভাইস থেকে আরেকটু কাছাকাছি যদি হতে পারেন তাহলে আপনাকে একটু আমাদের সমান দেখা যাবে, সেটা যদি সম্ভব হয়। আমাদের তিনজনের যে ভিউ, তার থেকে আপনি প্রপোর্শনেটলি অনেক ছোট দেখাচ্ছে আপনাকে। আপনি একটু ডিভাইসের যদি কাছে আসতে পারেন তাহলে ভালো হয়। আর আমরা দুজন আছি, আরণ্য বসু আর আমি আছি হরিজন্টাল মোশনে, আর শামস ভাই আর আফরোজা নাজনীন আছে ভার্টিক্যাল মোশনে। সেটাও একটু দৃষ্টিকটুও লাগছে, কি আর করা। জানি, কিন্তু কিছু করার নেই। আমি এভাবে সেট করে নিয়েছি, তো এইভাবে করতে হবে আজকের অনুষ্ঠানটি। কিছু লিমিটেশন আছে। আমি সবাইকে জানিয়ে দিচ্ছি, এটা এবার আমাদের একটু দৃষ্টিকটু লাগছে, এবার কিন্তু এবার ঠিক আছে। এবার অ্যাটলিস্ট আপনাকে আমাদের সমান দেখা যাচ্ছে, তাতেও আমি ছোট মানুষ, ছোট থাকাই ভালো। আমি সবার চেয়ে সব দিক দিয়ে ছোট। তাহলে আমি শুরু করছি, আর সময় নষ্ট না করি, ছোট্ট করে আপনাকে ফরম্যাটটা বলে দিই। আমরা আসলে এখানে কিছুই গদবাঁধা স্ক্রিপ্টেড কিছুই নেই। আমরা প্রথমেই আমাদের শ্রোতা দর্শকদের কাছে বলেছিলাম যে এটা একটা আড্ডা হবে, আমাদের প্রিয় মানুষগুলোকে নিয়ে আড্ডা হবে। তার মধ্যে কিছু কবিতা থাকবে, কিছু গান থাকবে, এবং আপনাদের সম্বন্ধে আমরা আসলে জানতে চাই। সবার কাছে আপনাদের জীবন, আপনাদের কর্ম, এগুলো তুলে ধরে, আপনাদের পারিবারিক জীবন, কিছু আড্ডা, আর কিছু না। তো আমি তাহলে শুরু করছি। আমি আমার খুব প্রিয় কবি মাহি ভাইও বোধহয় জানেন, মহাদেব সাহার একটা কবিতা দিয়ে শুরু করি। চিঠি দিও, করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও আঙুলের মিহিন সেলাই। ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও, এটুকু সামান্য দাবি, চিঠি দিও। তোমার শাড়ির মতো অক্ষরের পারবো না একখানি চিঠি, চুলের মতন কোনো চিহ্ন দিও, বিস্ময় বোঝাতে যদি চাও, সমুদ্র বোঝাতে চাও, মেঘ চাও, ফুল, পাখি, সবুজ পাহাড়, বর্ণনা আলস্য লাগে, তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও। আজও তো অমন আমি চিঠি চাই, পথ চেয়ে আছি, আসবেন অচেনা রাজার লোক, তার হাতে চিঠি দিও, বাড়ি পৌঁছে দেবে। এক কোণে শীতের শিশির দিও এক ফোঁটা, সেন্টের শিশির চেয়ে তৃণমূল থেকে তোলা ঘ্রাণ, এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লেখো, তোমার কুশল। ওই তো রাজার লোক যায় ক্যাম্বিসের জুতো পায়ে, কাঁধে ব্যাগ, হাতে কাগজের একগুচ্ছ সিজন ফ্লাওয়ার,
কারো কৃষ্ণচূড়া, কারো উদাসীন উইলোর ঝোপ, কারো নিবিড় বকুল, এর কিছুই আমার নয়। আমি অকারণ হাওয়ায় চিৎকার তুলে বলি, আমার কি কোনো কিছু নেই? করুণা করে হলেও চিঠি দিও, ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও। খামে কিছুই লেখার নেই, তবু লিখো একটি পাখির শীষ, একটি ফুলের ছোট নাম। টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু, হয়তো পাওনি খুঁজে। সেই সব চুপচাপ কোনো দুপুর বেলার গল্প। খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে, তাই লিখো, করুণা করেও হলে চিঠি দিও। মিথ্যা করে হলে বলো ভালোবাসি, ভালোবাসি। ধন্যবাদ। আপনাদের সামনে এটুকু পড়ার যোগ্যতা আমার ছিল না, তবু সুযোগটা নিয়ে নিলাম। মাহি ভাই থাকতে আমি লজ্জা নিয়েই কবিতাটা পড়লাম। মাহি ভাইয়ের কেমন লাগলো, আরণ্যকদার কেমন লাগলো, শ্রোতাদের কেমন লাগলো আমি জানি না, চেষ্টা করলাম। ধন্যবাদ। আমার খুব আমি ভালো প্রথমে লেগেছে। বলে নেই, আমার খুব ভালো লেগেছে। তুমি কাজ করো পুরো আইটিতে, পুরো ডিফারেন্ট একটা লাইনে, কাঠখোট্টা একটা জায়গা থেকে রোমান্টিক একটা কবিতা, আবেগঘন কবিতা, এটা অনেক কঠিন ব্যাপার। তো আমার কাছে মনে হয়েছে এই যে চেষ্টাটা করেছো, তাও দাদার সামনে, মাহির সামনে, এটাই অনেক বড়। আর আমি এখন আসলে দাদাও আছেন, মাহিও আছে, তো আমি মাহির কাছে একটা মানে কবিতা শুনতে চাচ্ছি, যেটা দিয়ে আমার মনে হয় যে সবাই, আমাদের যারা দর্শকরা আছে, অনেক মেসেজ চলে আসছে, অনেক কমেন্ট চলে আসছে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে মাহির কণ্ঠে একটা আবৃত্তি শোনার, আমার ধারণা। তুমি কি বলো শামস? হ্যাঁ, মাহি, মাহি ভাই, আহ, আমিও খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার এই মারাত্মক একটা, এটাকে আমি বলবো খুনি কণ্ঠ। হুম, এই খুনি কণ্ঠে একটা আবৃত্তি শোনার জন্য। মানে এটা পাগল করা একটা কণ্ঠ এবং পাগল করা আবৃত্তি। আপনি একটু শুরু ধন্যবাদ। করুন তাহলে। ধন্যবাদ শামস ভাই। আহ, আমি আসলে শুরুতে শক্তি চট্টোপাধ্যায়ের আনন্দ ভৈরবী কবিতাটা পড়তে চেয়েছিলাম, কিন্তু আমার এই মুহূর্তে মনে হলো আমরা শামস ভাই রয়েছেন আমেরিকাতে, আরণ্য বসু যুক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে, এবং আমরা দুজন ঢাকা থেকে, আর অনেক দর্শক হয়তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেও যুক্ত হয়েছেন। তো আমার মনে হয় যে শুরুতে আমি আহ ভারতে পশ্চিমবঙ্গের শ্রোতা দর্শকদের কথা আমি অতটা জানি না, বাংলাদেশে খুবই জনপ্রিয় এই কবিতাটি। সৃজন সেনের মাতৃভূমির জন্য এই কবিতাটি দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করি। আমি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটা একটু পরেই পড়বো না হয়। সৃজন সেনের মাতৃভূমির জন্য। আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো কালো ধোঁয়া, যে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখেছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে, রায়ট লাগছে, রায়ট লাগছে বলে ছুটোছুটি করছিল। এবং তার কদিন পরে সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকেও কলকাতায় পাঠিয়ে দেয়া হয়। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ে নোনা গাছ, এবং
আমার প্রিয় কাজলা দিদিকে। আমি ছেড়ে এসেছিলাম আমার প্রিয় মাতৃভূমিকে, আমি ছেড়ে এসেছিলাম আমার প্রিয় জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্য না। এখন আমার স্মৃতিতে সবকিছু ঝাপসা। সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্স পেট্রা ওলট পালট, এবং অবশেষে এক সন্ধেবেলা শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের ৩.৫ হাত চওড়া এক অন্ধ গলি। সেই অন্ধ গলির ১১-র ২ নম্বর বাড়িতে ছোট্ট একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি সেই আমি। তখনও যার মুখে নোয়াখাইল্লা ভাষার টান, আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের ওপর উপুড় হয়ে চিৎকার করে বলতো, বাঙালো, রস খাইলো, ভাড় ভাঙিল, পয়সা দিল না। সেই আমি, চারদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করবার জন্য প্রাণপণ চেষ্টা করতে 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 যখন ধীরে ধীরে অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সেই চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল, এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে। গুলি! বহু বছর পর জেনেছিলাম সেই গুলি চলেছে তাদের উপর যারা আমার মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছে। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর আমি তখন এপার বাংলায় আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে ধীরে ধীরে হয়ে উঠছি কেতা দুরস্ত এক অন্য মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চাল চলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক সাহেবী কোম্পানি নামী অফিসার, যে কোম্পানির অভিভাবক নামজাদা এক বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, চুক্তি, পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ, আমার আজকের প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। ওরাও এখন শুদ্ধ করে আমার মতো আর বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষায় কয়েকটা লাইন। আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা এখন নিতান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের ভেতর কেমন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্যে ওই মানুষটির ভেতর কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছি। আমার ভেতর সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই, আমি যেন শিকড়বিহীন এক চির বিদেশী।
তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। সেই বাংলাদেশের জন্যে, সেই বাংলা ভাষার জন্যে, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্যে একটা ভয়ঙ্কর যন্ত্রণা টনটন করতে থাকে। ধন্যবাদ সবাইকে। মাহি ভাই, আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি প্রথমেই কিছু বলবো। এখানে অনেকে হয়তো জানেন, আপনি জানেন কিনা জানি না, আমি একজন ভাষা সৈনিকের সন্তান। আমার বাবা গত হয়েছেন গত নভেম্বরে। আমাকে কবিতাটা এমন ভাবে ছুঁয়ে গেল, এমন ভাবে আমাকে নাড়া দিল, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর দ্বিতীয়ত, আপনার উদার কণ্ঠে, আপনার ভীষণ ভীষণ সুন্দর এই বাচন ভঙ্গিতে আমি আরো বেশি করে হৃদয়ে ধারণ করলাম কবিতাটাকে। আপনি যদি কাইন্ডলি আমাকে জাস্ট কবিতাটার নামটা এবং যদি পারেন কবিতাটা পাঠিয়ে দিতে পারেন, আমি এটা সংগ্রহে রাখবো। কবিতাটার নাম হলো মাতৃভূমির জন্য, এটি সৃজন সেনের লেখা। এই বইটি আপনার কাছে থাকার কথা। আমার সম্পাদনায় যে অনুপ্রাস বইটি আছে, এই বইতে সংকলিত আছে এই কবিতাটি। এই বইটি যদি আপনার কাছে থাকে, এই বইটি আপনার কাছে থাকার কথা। আর কবিতাটি সম্পর্কে যদি একটু বলি, আমার যদি স্মৃতি ভ্রষ্ট না হই, আমি কবিতাটি যেদিন 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান পেল, যেদিন ইউনেস্কো থেকে ঘোষিত হলো, সেদিনই সৃজন সেন এই কবিতাটি লিখেছেন। এবং এই কবিতাটি তার পরপরই আমাদের কাছে চলে আসে এবং বাংলাদেশে একটা বিশাল অনুষ্ঠান হয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দেশের বাইরে ছিলেন। উনি দেশে ফেরার পর পল্টন ময়দানে, যেটাকে আউটার স্টেডিয়াম বলা হয়, সেই বিশাল একটি অনুষ্ঠান করা হয়েছিল, প্রথম অনুষ্ঠান প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মানে প্রথম অনুষ্ঠান। আমি সেই অনুষ্ঠানে অবশ্য এই কবিতাটি আবৃত্তি করিনি। আমি সেই অনুষ্ঠানে আমাদের সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি আবৃত্তি করবার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি সেটি করেছিলাম। কিন্তু তারপর থেকে এই কবিতাটি বাংলাদেশে তরুণদের মধ্যে এবং সব বয়সের মানুষের মধ্যে দারুণ একটা আলোড়ন সৃষ্টি করে। এবং আমি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে, তারপর আমাদের ভাষা আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে, তাদের পরিবারের সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে, এবং বিশেষ করে আমাদের নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তাদের যে দায়বদ্ধতা যেন তৈরি হয়, সেজন্য এই কবিতাটি আমি বারবার আবৃত্তি করি। এবং আপনি জানেন যে বাংলাদেশে এখন মোটামুটি সম্পন্ন ঘরের ছেলেমেয়েরা সবাই তারা তাদের সন্তানকে ইংরেজি স্কুলে পড়ানোর একটা তাগিদ অনুভব করেন। কিছুটা হয়তো উচ্চ শিক্ষার জন্য প্রয়োজন, আর তার থেকে অনেক বেশি হয়তো স্ট্যাটাস মেনটেনের জন্য, সোসাইটিতে স্ট্যান্ডার্ড বা স্ট্যাটাস মেনটেনের জন্য। কিন্তু তাতে সেই সব সন্তানরা যদি বাংলা ভাষা এবং সংস্কৃতি থেকে দূরে সরে যায়, তাহলে আমাদের একটি দূরবর্তী ক্ষতির আশঙ্কা তৈরি হয়। বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতি অন্তরে ধারণ না করলে সেই সন্তান বড় হয়ে কতটা দেশপ্রেমিক হবেন, কতটা তিনি তার নিজের বাবা মাকে ভালোবাসবেন, কতটা তিনি মাটি এবং মাতৃভূমিকে, স্বদেশকে ভালোবাসবেন, সেই সব সংশয় থেকেই যায়। তো সে কারণেও আমি এই কবিতাটি বারবার আবৃত্তি করি। আর শামসু ভাই, আপনি এমন এক বাবার সন্তান
আপনার বাবাকে শ্রদ্ধা জানাই। আর আপনাকে তো আমি ব্যক্তিগতভাবে জানি, আপনাকে চিনি, তো আপনার প্রতিও আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। ধন্যবাদ। ধন্যবাদ মাহি ভাই। সুমিত, তুমি বলো। আমি তো বলার ভাষা খুঁজে পাচ্ছি না। অসাধারণ। মাহি ভাইয়ের কবিতা তো আসলে সবাই পছন্দ করে বাংলাদেশে, আমার মনে হয় এমন কেউ নাই যে কবিতা ওনার কবিতা কেউ পছন্দ করে না। আর আমি তো একদম কাছ থেকে শুনেছি, সামনাসামনি স্টেজে শুনেছি। আমার মেয়ে যেহেতু শিখতো, সেখানে আমি ওনার ক্লাস নেওয়া দেখেছি। তো সব মিলিয়ে সব সময় আমার প্রিয় কবি, মানে আবৃত্তিকার হিসেবে ওনাকে আমি সবচেয়ে আগে মানে মনে করি। বাংলাদেশে আমার কাছে যেটা লাগে, আমার সব সময় ভালো লাগে, প্রিয় একজন মানুষ। আর আজকে আমি আসলে কথা খুঁজে পাচ্ছি না, সব প্রিয় মানুষদের মাঝে আমি কথা হারিয়ে ফেলেছি। আমি আরণ্যক দার কাছে যাই। দাদার কেমন লাগলো? এই কবিতার তো সর্বজনপ্রিয় একটি কবিতা। আমি তো পশ্চিমবঙ্গের মানুষ, সৃজন দা আমার পরিচিত, অনেক সিনিয়র, কিন্তু সৃজন দার জেল গড়ার থেকে মাকে বলে একটি কাব্যগ্রন্থ আছে, সেটা অত্যন্ত জনপ্রিয় কাব্যগ্রন্থ। আমি সৃজন দাকে শ্রদ্ধা জানাচ্ছি। এই কবিতার শোনাটাও একটা পুণ্যের কাজ, এটা বলেই আমি মনে করি। আর আজকে আমি অতিথি হিসেবেই থাকি, আমি শুনি। দুজন প্রিয় আবৃত্তি শিল্পী রয়েছেন যেখানে। আজকে আমার অধিষ্ঠানটা ওই নৈবেদ্যের উপর দোপাটি ফুলের মতোই হোক, খুব বেশি আমি কথা না বললেই বোধহয় ভালো। আহ, যাই হোক, ভীষণ ভালো লাগছে শুনতে। আর আমি ব্যক্তিগতভাবে প্রথম 18 বছর বয়সে টিকিট বিক্রি করা অনুষ্ঠানে, মানে আমার এখন 63 যদি হয়, তাহলে 18 মাইনাস করুন, তার মানে 45 বছর ধরে আমি প্রফেশনাল আবৃত্তি শিল্পী। ইদানিং বছর কয়েক ধরে আমি নিজেকে আবৃত্তি শিল্পী বলে পরিচয় দিই না, যেহেতু সাহিত্য জগতে আমার সুনাম দুর্নামটা হয়েছে বলে কবি হিসেবেই আহ, লোকে আরণ্যক বসু, কেননা আবৃত্তিকার, 45 বছরের আবৃত্তিকারের নাম পরিচয় বসু। 30 বছর ধরে গ্রুপ থিয়েটারে যে করেছে তার নাম পরিচয় বসু। আর এখন যে নাটক লেখে, কবিতা, দুহাতে কবিতা লিখে, তার নাম আরণ্যক বসু। মনে থাকবে আরণ্যক বসু, অ্যালবামের আরণ্যক বসু, আরো অনেক কবিতার আরণ্যক বসু। তো সেই হিসেবে আমি কখনোই, যেহেতু আমাকে গুগল মিটে অনেক ক্লাস নিতেও হয় এখন, সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আমি ক্লাস নিই। এখন আমি আর বিদ্যা বিক্রি করি না। এটা নিয়ে আমি কোনো কাউকেই কোনো ছোট করছি না। দুপার বাংলার যারা যে কাজ করছেন তাদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আমি যে কাজটা করি সেই কাজটার কথা বলছি। তো আমি সমালোচনা, এই ধরনের অনুষ্ঠানে আমি সমালোচক হয়ে আসিনি। আমি, আমার সংগঠন বর্ণমালা, 25 বছর বয়স হয়ে গেল তার, 26-এ পা দিয়ে দিল। তাদের অনুষ্ঠানে আমি যখন ট্রেনার থাকি, তখন নানা ধরনের উপাচারে তাদের সাজাতে হয়, বিশেষ করে ছোটদের, মাঝারিদের, বড়দের ইত্যাদি। কিন্তু যখন অন স্টেজ তাদের দেখি, তখন বিস্ময় বিমুগ্ধ হয়ে ভাবি, বাহ, এটা এত সুন্দর পারে। তাই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ফুল ফুটেছে, এটাই ফুলের চরম কথা। এই ধরনের অনুষ্ঠানে, যেখানে পাপড়ির মতো ঝরে পড়ছে কবিতার টুকরোগুলো, শব্দের প্রতিমা তৈরি হচ্ছে। শব্দতে, আমাদের ধর্মে শব্দকে ব্রহ্ম বলা হয়, যদিও আমি তেমন ধার্মিক নই, কিন্তু শব্দের তো একটা উপলব্ধি আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন শ্রীকান্ত প্রথম পর্বে, যে কোন মিথ্যাবাদী প্রচার করিয়াছে অন্ধকারের রূপ নাই। আমি যখন কনসেন্ট্রেশন প্র্যাকটিস করাই, তখন শূন্যতার অনুভব করতে বলি ছাত্রছাত্রীদের। তো আমার কাছে আজকে কবিতার অনুভবটা এইভাবেই, সে সামসাই হোক,
মাহি ভাই হোক, বা তুমি যদি উচ্চারণ করো তোমার কাছে, আমি খুব ছেলে মানুষ হয়ে গিয়ে আমি যে এত অভিজ্ঞ সেটা ভুলে গিয়ে আমি অনুষ্ঠানটা শুনতে চাই। আমার কাছে আবারও বলি, শত ফুল বিকশিত হোক। আর বাংলাদেশ, সে তো আমার কি বলবো, মায়েরও জন্মস্থান, বাবারও জন্মস্থান, একজন যশোর, একজন মাগুরা। তখন যশোরের মধ্যেই ছিল, এখন আলাদা ডিস্ট্রিক্ট। মা দক্ষিণ কলকাতায় বড় হয়েছে, আর বাবা যশোর থেকে কলকাতায় এসেছে। তো আমার মধ্যে তো বাংলাদেশ ঢুকে আছে। ভাষা আন্দোলন নিয়ে আমার একাধিক কবিতা আছে, কিন্তু থাক, সেগুলো থাক। আজকে আমি শুনবো, প্রাণ ভরে শুনবো, সমস্ত ওভার হেড অ্যান্ড ইয়ার্স, সমস্ত হৃদয় দিয়ে। সমস্ত কবিদের একাধিক অনুভূতি হয়তো একটু বেশিই থাকে অন্যদের চাইতে। বাস্তবতা, পরাবাস্তবতা সবকিছু মিশিয়ে শুনবো। আর কবিতা, গানের একটা যেটা সুবিধে, এটা মাহি ভাই একজন বিখ্যাত ট্রেনার, তাকেও বলি, গানের একটা বিরাট সুবিধা যেখানে, সেটা হচ্ছে একটা স্বরলিপির খাঁচা আছে। বাট উই মাস্ট রিমেম্বার, আমি খাঁচা শব্দটা ব্যবহার করলাম। কবিতা কেমন করে কবিতা বলা হবে সেটা গুরুমুখী বিদ্যা। আমি 18 বছর বয়সে সম্ভবতকে হুবহু নকল করে 19 পাতার কবিতাটি বলেছিলাম। এমনই বলতাম যে একটি টিকিট বিক্রি করা অনুষ্ঠানে আমাদের স্কুলের পুরনো বিল্ডিং এর হলে 400 দর্শক সেখানে ধরে। সেখানে একটি মানে কমিউনিস্ট পার্টির একটি গণসংগঠন থেকে টিকিট বিক্রি করে অনুষ্ঠান করা হয়েছিল। দুজনের মাঝখানে, অজিত পান্ডে এবং দীপা মুখার্জির মাঝখানে আমাকে গুঁজে দেওয়া হয়েছিল, এবং আমি মধুবংশীর গড়ি বলেছিলাম। 19 পাতার কবিতা, কোনো মিউজিক ছাড়া বলেছিলাম। এখন ভাবলে 18 বছরের একটি প্রায় বালক, অনতি যুবক, তার স্পর্ধা দেখে আমি নিজেই এখন হতবাক হয়ে যাই। তো কাজেই যেটা বলছিলাম, কেন বলতে পেরেছিলাম জানেন? কবিতার সব থেকে বড় সুবিধে যেটা গানের, সেটা নেই। গান একটা খাঁচার মধ্যে বন্দী থাকে, আর কবিতা হচ্ছে আকাশ ছাড়িয়ে মহাকাশ। কবিতাকে কোথাও বাঁধা যায় না। কবিতাকে কেউ কেউ আমাদের পশ্চিমবঙ্গে একটু একটু স্বরলিপি ধাঁচের কিছু বাঁধতে চেষ্টা করেছেন, একেবারেই দাঁড়ায় না, মতো আমাদের কাছে দাঁড়ায় না। আমরা যারা না, ওটা দাদা একটু কথা বলি। কবিতাকে স্বরলিপিতে বাঁধতে গেলে এটা কবিতা সর্বনাশ হয়ে যাবে, আবৃত্তি শিল্পেরও 12টা বেজে যাবে। যেহেতু কবিতা বা আবৃত্তির স্বরলিপি নেই বলেই আবৃত্তি আজ বাঙালির কাছে এত এত উচ্চ আসনে অধিষ্ঠিত একটা শিল্প। ওটা আমাকেও কখনো কখনো কেউ কেউ শুধু প্রশ্ন শুধু করেছেন, বাঙালি তবে নয়, শুধু শুধু সর্বনাশ হয়ে বাঙালি যাবে। নয়, পল পল মুনি বা রিচার্ড বার্টন যখন শেক্সপিয়ার পড়েন, তখনও তাই। তাদের তো কোনো নির্দিষ্ট খাঁচা নেই, খাঁচা ছাড়া একেবারে। রিচার্ড বার্টনের গলায় এগুলো তো সব কালেকশনে আছে, চেষ্টা করলেই আমরা আর্কাইভ থেকে শুনতে পাবো। এই হচ্ছে আমার বক্তব্য। কবিতা চির স্বাধীন, কবিতাকে কখনো খাঁচায় বাঁধা যায় না। ধন্যবাদ। অনেক দারুণ বললে দাদা। আর আমার এখানে অনেক কমেন্ট চলে আসছে, আমি একটু কমেন্ট গুলো পড়ে নিতে চাই চট করে, তারপর আবার চলে যাব কবিতায়। আহ আহ, প্রথমেই লিখেছে ওয়েলডান সুমি। হাই সুমি। সুমি দিয়ে কেন, আমাদের আজকে অতিথি আছে। ইট ইজ অলওয়েজ গ্রেট টু সি ইউ অ্যান্ড শামস ভাই। দেখছি তোমাদের সবাইকে ভালো লাগছে। I met Mahi Bhai during going to Sylhet from Dhaka to Dhaka Airport. Thank you, Mahi Bhai. Nice program. Good evening, everyone. Good evening, everyone watching. Nice program. অনেক মেসেজ, তার মধ্যে আবার আছে প্রিয় কবি আরণ্যক বসু ও বিশিষ্ট বাচিক শিল্পী ও আমার শিক্ষককে প্রণাম। আরেকজন লিখেছে বিশিষ্ট বাচিক শিল্পী ও শিক্ষক পরিচয় বসু হিসেবে কবি আরণ্যক বসুকে পাওয়া আমার পরম সৌভাগ্য। আমরা প্রায় 25 জন গুগল মিটে ক্লাস করছি, এমন একনিষ্ঠ শিক্ষক আমি খুব কম দেখেছি। কবিকে প্রণাম। অনুষ্ঠানে উপস্থিত আরো দুজন শ্রদ্ধেয় শিল্পী ও প্রিয় সঞ্চালিকাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। তো আমাদের সাথে অনেকেই আছে, এরকম আরো কমেন্ট আসছে।
সব কমেন্টই সময় মতো পড়ে নিব, কিন্তু আমি এখন শামসের কাছে যেতে চাচ্ছি। শামস, তুমি তুমি কি বলো? আনমিউট করতে হবে। শামস, মিউট করা আছে তোমারটা, আনমিউট করতে হবে। যাই হোক, মনে হয় শামসের ওখানে কোনো সমস্যা হয়েছে। আমি মাহির কাছে চলে যাচ্ছি। যদি আমার দর্শকদের জন্য দাদা, মনে রেখো কবিতাটি, আহ, মনে থাকবে কবিতাটি, দাদা বললেন যেহেতু একবার, যদি একটু শোনাতে। দাদাও হুম, ছিলেন, আমরা সবাই শুনতাম। ঠিক আছে। আহ, দাদা, আপনার এই কবিতাটা কত সালে আহ, মানে প্রকাশিত হয়েছে? মনে থাকবে কবিতাটি? 1993। 93। হ্যাঁ, আমি অবশ্য আমার একটি অ্যালবামে, দ্বৈত অ্যালবামে আমি এটি বাণীবদ্ধ করেছিলাম। এটা হবে, সাউন্ড আসছে কোথাও থেকে একটা সাউন্ড আসছে। হ্যাঁ, বলুন। আমি এটা 2006-07 দিকে এটি অ্যালবামে করেছিলাম এই কবিতাটি। আহ, আমার মনে হয় তারপরে এটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয় এই কবিতাটি। আমাদের মনে হয় সব জেলা শহরের আবৃত্তি শিল্পীরাও এই কবিতাটি আবৃত্তি করে বাংলাদেশে। আপনি যদি ধন্যবাদ। আপনার কাছে হয়তো সেটি পৌঁছে থাকবে সেই বার্তা। তো আমার আগে যারা অ্যালবাম করেছেন বা আমার অগ্রজ আবৃত্তি শিল্পীদের কণ্ঠে আমি এটা শুনিনি। আমার মনে হয় যে আমি প্রথম এটা আমার মতো করে, আমরা এটি দ্বৈত কণ্ঠে করেছিলাম। এই কবিতাটি আমার মনে হয় যে আহ দ্বৈত ভাবেও করা যায়, কবিতাটির সেই সুযোগটা আছে। না, ধন্যবাদ আমার আপনাকে। এখানে একটু বলার আছে। আপনি কি আমাকে পারমিশন দিচ্ছেন বলার? মাহি ভাই, আপনাকে নিশ্চয়ই বলতে বলবেন, হবে। হ্যাঁ, আপনার কবিতা আপনি তো বলবেন। না, আমার কবিতা আমি বলবো না। আপনার এই শেষ কথাটার উপর আমার একটি কথা বলার আছে। ভানু ব্যানার্জির মতো দুইখান কথা আছে নয়, একখানি কথা আছে। আচ্ছা, একটু বোধহয় শামস ভাই একটু মিউট করবেন আপনি, না, বা শামস শুনুন, মিউট। বোধহয় মিউট করতে হবে। সাউন্ড এলে আমি ডিস্টার্ব হয়ে যাই। তো ব্যাপারটা হচ্ছে, মনে থাকবে কবিতাটি একেবারেই দ্বৈত কণ্ঠে করার নয়, একেবারেই একক কণ্ঠের এবং পুরুষ কণ্ঠের কবিতা। তোমার প্রথম পুরুষ হব, একথা ওখানে বলা আছে। যদিও তথ্যসূত্র জানাচ্ছে অন্তত শয়ে শয়ে মহিলা এই কবিতাটি করে থাকেন, তারা বদারি করেন না। তোমার প্রথম পুরুষ হব, এমনও দেখেছি তিনি নিজে বদলে নিয়েছেন। এটা আমার বাংলায় ঘটেছে। তিনি বদলে নিয়ে বলেছেন, তোমার প্রথম নারী হব। হ্যাঁ, এরকম হাস্যকর ব্যাপারও ঘটেছে। দাদা, কিন্তু আমি একটি আমায় অনুষ্ঠানে বলতে দিন, বলেছিলাম বলতে এটি, দিন, আমি প্লিজ একটি অনুষ্ঠানে লেট মি বলেছিলাম ফিনিশ। এটি অন্যায়। আমি বলেছিলাম এটি অন্যায়, ওই আবৃত্তিকারকে বলেছিলাম এটা না আপনি না, করতে অন্যায় শুধু পারেন না, না, এটা তো বদলে দিতে এটা পারেন না। এটা এটা কুরুচিকর এবং আমার পক্ষে এটা মানহানিকর। পরিষ্কার বলছি আমি এই কথাটা, এবং আমি জানতে পারলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু যেটা বলার, আমার ব্রিসবেনবাসী, জানি না শুনছে কিনা, আমি আগের দিনও বলেছিলাম, মানে দুর্গাপুরে তাদের বাপের বাড়িতে শাশ্বতী বসু চট্টোপাধ্যায় এখন ব্রিসবেনে থাকে স্থায়ীভাবে। তার রিকোয়েস্টে সে তাদের ডিনার টেবিলে আমি অনুষ্ঠান করতে গেছিলাম দুর্গাপুরে, ও শাশ্বতী আর আমি একসাথে। সেটা রবীন্দ্র জন্ম উৎসবের অনুষ্ঠান ছিল, 26শে বৈশাখ। এবং শাশ্বতী সেখানে আমাকে প্রায় চ্যালেঞ্জের সুরে বলে, তার বাবা মাকে সাক্ষী রেখে, যে আরণ্যকদের এটা খুব অন্যায় যে পুরুষদের জন্য কবিতাটা লিখছে, কেন মহিলাদের জন্য লিখবে না, এর উত্তরটা দিতে হবে। তা আমি তো ওকে জোরহাত করে বলেছিলাম, শোন, অর্ডার দিয়ে আজ যাই হোক না কেন কবিতা লেখা যায় না। কিন্তু সেটাই হলো। আমি থাকবে মনে থাক লিখলাম। পরের দিন
শাশ্বতী আর আমি দুর্গাপুর থেকে কলকাতায় একটা দ্রুতগামী বাসে ফিরেছিলাম। সেখানে তখন বৃষ্টি পড়ছিল, জিটি রোড, তখনও দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তৈরি হয়নি। এটা 1999 সালের কথা কি 2000 সালের কথা, নজরুল শতবর্ষে 99 সালের কথা। হ্যাঁ, তো সেই জন্য বলছি, এর যে মহিলা, এর যে কন্ট্রা কবিতাটা, মানে মহিলার কণ্ঠে যে কবিতাটা, সেটাও কিন্তু আমার লেখা এবং সেটা যথেষ্ট জনপ্রিয়, থাকবে মনে। একটা হচ্ছে মনে থাকবে, আর একটা থাকবে মনে। এই কথাগুলো আপনাকে শুধু বললাম যে মনে থাকবেটা কিছুতেই দুজনের কথা বলার কবিতা নয়। এবার আপনি যদি বলে ব্যাপারটা প্রমাণ করতে পারেন, সেটা তাতে আমি রাজি আছি, তাতে কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আমার কথা শেষ। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমে আপনাকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যে আমি বহুদিন যাবত, আমার মাথায় চুলটুল পড়েছে, আমার বয়স কিন্তু অতটা হয়নি, কিন্তু আমি বহুদিন যাবত বলে আসছি যে কবিতায় কবি যে চরিত্রের চিত্রায়ন করে থাকেন, আবৃত্তিকারের উচিত সেই চরিত্রের রূপটি পরিস্ফুটন করা এবং তার বাইরে না যাওয়া। সেই কারণে কিছু কবিতা পুরুষ কণ্ঠের, কিছু কবিতা নারী কণ্ঠের, সব কবিতা সবাই পড়া যায় না। আমি আমার পক্ষে অনেক মানে ভালো সমর্থন পাইনি, আজকে অনেক সমর্থন পেলাম। আমি খুবই আনন্দিত যে এই কবিতাটা এককভাবে কোনো নারী পড়লে কবিতাটি কোনোভাবেই কবিতাটির প্রতি সুবিচার করা হবে না। এবং আমি বলেছিলাম অন্যায়, দাদা আরো অনেক অনেক কথা বললেন, কিন্তু আমি বলছিলাম দাদা সেটা হলো যে কোনো ডিরেক্টর যদি এটাকে ওভাবে নির্মাণ করেন যে প্রধান চরিত্রটি পুরুষ, আমি যেভাবে করেছি এটা প্রধান চরিত্রটি অবশ্যই পুরুষ, কিন্তু ফ্ল্যাশব্যাকে কল্পনায় যদি তার সেই আকাঙ্ক্ষিত সেই প্রেমাস্পদের কিছু কল্পনাপ্রসূত কিছু স্বর ভেসে আসে, এরকম জায়গায় কবিতাটায় আছে। তো আমি সেভাবে করেছি, আর কিছু না। আমি 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 এই সম্পর্কে কোনো মন্তব্য করব না, যেহেতু আমার নিজের নিজের একটি জায়গা আছে এই সংস্কৃতি জগতে, দুপার তবে বাংলাতেই। তা আমার বলতে দিন, কাজে এইটা প্রোডাকশন ওরিয়েন্টেশন ব্যাপারটা কি হবে সে ব্যাপারে আমার কোনো মন্তব্য আমি করব না, যতক্ষণ না আমি প্রোডাকশনটা দেখব। ওকে? জি, জি, অবশ্যই ধন্যবাদ আপনাকে। আর আমি আপনাকে আমার পক্ষ থেকে বলছি, এরকম একটি অনুষ্ঠানে কোন একজন নারী শিল্পী আমার সামনে ওই লাইনটি বদলে, ওই পংক্তিটি বদলে তুমি তোমার প্রথম নারী হবো বলেছে, তিনি আবৃত্তি করেছিলেন। আমি ওই অনুষ্ঠানে তাকে বলেছিলাম যে আপনি এটি অন্যায় করেছেন কবির প্রতি, কবিতার প্রতি, ধন্যবাদ। এবং আবৃত্তি শিল্পের প্রতি আপনি অসততা করেছেন। এটা একজন আবৃত্তি শিল্পীর কাজ নয়। এটা আমি কি এভাবে রবীন্দ্রনাথ, বলেছিলাম সে অনুষ্ঠানে। রবীন্দ্রনাথের কবিতায় উনি করতে পারবেন? এটি রবীন্দ্রনাথের করা উচিত কবিতায় উনি হবে। করতে পারবেন? এবং এবং ধরুন যে আমি কখনো নজরুলের কখনো কবিতায় করতে পারবেন তো এটা? এই দুঃসাহস দেখাবেন না, তাহলে কেন এটা করবেন? তো ধরুন যে আমাদের ক্লাসের যখন আমরা ছাত্রছাত্রীদের বলি, আমি যখন কবিতার চরিত্র বিশ্লেষণ করি যে এই কবিতাটি তো আসলে একজন নারীর পক্ষে পড়া সম্ভব নয়, আবৃত্তি করা বা পুরুষের পক্ষে, কোনো কোনো ছাত্র প্রশ্ন করে এই কবিতাটি অমুক পড়েছে তমুক পড়েছে। আমি বললাম যে ভাই, মানে অমুক করলে কি তোমাকে সেটা করতেই হবে? তুমি বুঝে করো, কেউ একজন ভুল করতে পারে, কিন্তু তুমি সেই ভুলটা কেন করবা? আচ্ছা, যাই হোক, আমরা এখন এই আপনার বিখ্যাত কবিতাটি পড়ি। দর্শক অপেক্ষা করছেন। এই কবিতাটি দুই বাংলায় সমান জনপ্রিয়, এবং আমার মনে হয় এই যুগে যতগুলি রোমান্টিক কবিতা সবচেয়ে বেশি জনপ্রিয়তার ভেতরে এই কবিতাটি অন্যতম শীর্ষস্থানীয় আসন দখল করেছে। আর একটি কথা আমি একটু বন্ধুদেরও জানিয়ে নিতে চাই, শামস ভাইকেও জানাতে চাই, আমার 10টা 10-এ বেরিয়ে যেতে হবে। আমার একটি নির্ধারিত ক্লাস রয়েছে, সেখানে যেতে হবে। তো আমি এটির পরে সৈয়দ শামসুল হকের একটি কবিতা, নির্মলেন্দু গুণের একটি কবিতা, এগুলো একটু শুনিয়েও যেতে চাই আপনাদের। আজকে একটু ভিন্ন রকমের ভালো লাগা কাজ করছে কবির সামনে তার কবিতা পড়া। এটি সবসময় আমি দারুণভাবে উপভোগ করি। অনেক
আরো অনেক বর্ষিয়ান প্রাজ্ঞ কবিদের সামনেও তার কবিতা পড়েছি। শক্তি চট্টোপাধ্যায়ের সামনে তার কবিতা আমি আবৃত্তি করেছি। সুনীল দার সাথে সুনীল একই স্টেজে তার কবিতা পড়েছি। আরো অনেক অনেক আমি এরকম বিরল অভিজ্ঞতা রয়েছে। আর বাংলাদেশে শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, সেই অসাধারণ অনুভূতি। আর আরণুকদার সাথে আমার এই প্রথম এই অনলাইনে দেখা, সরাসরি আমার সঙ্গে দেখা হয়নি, দেখা হয়ে খুব ভালো লাগছে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থাপন করছি আরণ্যক বসুর কবিতা মনে থাকবে। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে। বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে, মনে থাকবে। এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে। আমি হব উড়ন চণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে খুঁচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব, মনে থাকবে। পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব, তোমার অমন ওষ্ঠ নিয়ে নাক ছাবিয়ার নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো, মনে থাকবে। আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোল মঞ্চের আবির হব, শিউলি তলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। সব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব, মনে থাকবে। পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা। তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল, আমার অনেক কথা ছিল, এ জন্মে তা চায় না বলা, বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবে অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে তোমায় নিয়ে তোমায় নিয়ে মনে থাকবে। ধন্যবাদ। বাহ, অসাধারণ। খুব সুন্দর, খুব শামস সুন্দর। কিছু বলবে? আমরা আগে দাদার কাছে শুনি, কবির কাছে আগে শুনি, শামস ভাইয়ের কাছে পরে শুনি। না, একেবারেই কোনো কিছু বলার নেই। মুগ্ধতার যদি বলা হয় যে দুধের বাটির মতো কোজাগরীর চাঁদকে
দেখিয়ে বলা হয় যে মশাই কি বলছেন এক পাতা লিখুন তো, সেটা যেমন অসম্ভব, একটা সুন্দর প্রয়োগ শিল্প দেখালেন আপনি, এর কোনো আলোচনা সমালোচনা আসতেই পারে না। আমি অন্তত করব না। আমি আপনাকে আচ্ছা দাদা, বলেইছিলাম। ধন্যবাদ। আমি আপনার সাথে একমত যে এই আবৃত্তির অনুষ্ঠানে সমালোচনা আলোচনা এগুলো আসলে সে কবিতার ক্লাসও না, আবৃত্তির ক্লাসও না। কিন্তু আমার একটি প্রশ্ন আছে, আমার আগে একটি বলবার আছে, সেটি হলো আজকের অনুষ্ঠানে এই যে আফরোজা, তারপরে শামস ভাই, তাদের আমি কাছের মানুষ, আহ, কিন্তু আমার আজকে একটু ব্যস্ততা ছিল, নানা রকম ব্যস্ত। আমার আজকে সারাদিন শুটিং ছিল, আবার এই যে 10:30টার সময় সেশন আছে। তো এই সারাদিন আমি শুটিং করে এসেছি। তো এই অনুষ্ঠানে যুক্ত হবার আমার আকর্ষণ ছিল আপনার সাথে দেখা হওয়া, কথা বলা। কারণ আমি সবসময় বলেছি, আমি সবসময় খুব উচ্চ কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে বলে থাকি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব দামি দামি অধ্যাপকদের বক্তৃতা থেকেই আমি যা কিছু শিখেছি, আমার জীবনবোধ, কবিতা, সংস্কৃতি, সাহিত্য, আর শিখেছি কবিদের কাছ থেকে। কবিদের কথা শুনে, তাদের জীবনবোধ, তাদের দেখার দৃষ্টিভঙ্গি। আমি তো আবৃত্তি শিল্পী, আমাকে তো প্রতিনিয়তই শিখতে হয়, জানতে হয়। সেই জানাটা আমরা কি শুধু লাইব্রেরির পর লাইব্রেরি বই মুখস্থ করে ফেললে হবে? না, হবে না। আমি মনে করি কবিদের কাছ থেকে আবৃত্তিকারদের অনেক কিছু শেখার থাকে। তো আমার সেরকম একটা আকর্ষণ ছিল আপনার কথা শুনবার জন্য। তো যাক, এত কথা বলার জায়গা হয়তো না, এটি এই অনুষ্ঠান হয়তো না। আহ তো একটি প্রশ্ন যে আপনি যে চরিত্রটি নির্মাণ করতে চেয়েছেন কবিতায়, আমার যেহেতু সুযোগ হলো আপনাকে সরাসরি প্রশ্ন করার, যে সেই জায়গাটায় একজন আবৃত্তি শিল্পীর পক্ষে পৌঁছানো সম্ভব কিনা, আপনি নিজেও একজন আবৃত্তি শিল্পী, বা আমার এই নির্মাণে তার কাছাকাছি পৌঁছেছে কিনা, এরকম মনে করুন আপনার ক্লাসের ছাত্র হিসেবে আমি প্রশ্নটা বলতেই করছি। বলতেই হবে বলতেই হবে কি, আমার শুধু মনে খুব জোর। হয়েছে, আমার একটি কথাই বলি, আপনি আমার বন্ধু। এতবার ঢাকা গিয়ে আপনি জানেন হয়তো যে 1995 সালে পার্থদা গৌরীদি, পার্থ ঘোষ, গৌরী ঘোষ এবং আমি সনন রূপা চক্রবর্তীদের আমন্ত্রণে যাই। আপনি হয়তো জানেন, সননের 10 বছর পূর্তিতে যাই। সেখানে আহ বাচ্চু ভাই, মানে 6 জুন, তার পরের দিন আমাদের সিলেট যাওয়ার কথা। আমাদের একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয় নাসিরউদ্দিন ইউসুফের বাড়ি থেকে ফেরার পথে। পরের দিন আমাদের সিলেট চলে যাওয়ার কথা ছিল। সিলেট অডিটোরিয়ামে আমাদের 3 জন, আমি অনেক ছোট, আর 95 সালে তো আমি অনেকই কম বয়স। সেই সময়েও আমি, মনে থাকবে, জনপ্রিয়তা দেখেছিলাম ওখানে। তো আমরা যে বাড়িতে ছিলাম, সেই বাড়িতে আমি বলছিলাম 355 নম্বর এলিফ্যান্ট রোড, ধানমন্ডি। বাড়িটা কি মাই ভাই? জাহানার বাংলাদেশের ইমাম, মা, জাহানার জাহানারা ইমামের ইমামের বাড়ি ওটা। বাড়ি। জি। রূপা রূপা চক্রেশ্বর ওই বাড়িটা ভাড়া নিয়েছিল। তা সেখানে যিনি এই কয়েকদিন আগে চলে গেলেন, মিতাদি বা তার হাজব্যান্ড যুবরাজ দা, এরা প্রতিদিন, আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যখন ওখানে 11ই জুন আমাদের ফেরার ফ্লাইট ছিল, তা রূপারা আমাদের ছাড়েনি, এতটাই অসাধারণ ওদের আতিথেয়তা। তা বাংলাদেশের নানান শিল্পী আসতেন, তারা অনেকেই আমাকে ওই ব্যান্ডেজ, আমার আমার তো এমনিতেই ফাটা কপাল, এখান থেকে মাঝামাঝি পর্যন্ত 16টা স্টিচ আছে। তা সেই অবস্থা নিয়েও কিন্তু আমাকে মনে থাকবে বলতে হয়েছে। মানে আজকে আপনাকে একটা কথাই বলার, আমি এতবার বাংলাদেশে গেছি, আমার দুর্ভাগ্য আপনার সঙ্গে কেন মিলিত হতে পারিনি। এত বড় শিল্পী আপনি। হুম আহ, শেষ এই 2008, 1920-তে গেলাম। তার আগে 1997 সালে, মানে অ্যাক্সিডেন্টের 2 বছর বাদে, খেলাঘর থেকে, কেন্দ্রীয় খেলাঘর থেকে আমন্ত্রিত হয়েছিলাম। প্রফেসর নিরঞ্জন অধিকারী, ঢাকা ঢাকা ইউনিভার্সিটির সংস্কৃত এবং পালির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার ইয়েতে গিয়েছিলাম, এবং সেই অনুষ্ঠানে শামসুর রহমানের সাথে স্টেজ শেয়ার করেছিলাম আমি উদ্বোধনী অনুষ্ঠানের দিন।
তা একটা কথা আপনাকে বলি, এই মনে থাকবে কবিতাটা, ওই তখন হাতড়ে হাতড়ে যখন মনে হচ্ছে পারবো না শেষ করতে, তখনও কিন্তু বলতে হয়েছে আমাকে। সিলেট থেকে ওরা চলে এসেছিলেন সমস্ত উপহার নিয়ে আমাদের দেওয়ার জন্য। বাংলাদেশের আতিথেয়তার তো কোনো তুলনা নেই। বাচ্চু ভাই আসতেন, শিমুল আপু আসতেন প্রতিদিন দেখতে। আর আমি তো ঢাকা থিয়েটারের এই কীর্তন খোলা নাটকটার এত ভক্ত আমি, যে বলে বোঝাতে পারবো না। এগুলো ধানবান্তি ছবির গীত হচ্ছে, আমি থিয়েটারের মানুষ যেহেতু। আপনার কণ্ঠে শুনতে শুনতে আমার একটা কথা মনে হচ্ছে, যে আপনার এই এই কবিতায় যে নাটকীয়তা, একটা পুরুষের, এই জন্যই এটা পুরুষের কবিতা, পুরুষ নারীদের থেকে আরেকটু বেশি নাটকীয় ভাবে বলে। হ্যাঁ, সেই নাটকীয়তায় আপনারা আপনাদের যাদের কণ্ঠস্বরটা রাজকীয় কণ্ঠস্বর, আপনারা আপনাদের বেসটাকে আঁকড়ে ধরে থাকেন। আপনারা গলাটাকে ভাঙচুর করেন কম। হ্যাঁ, আপস এন্ড ডাউনস তাকে আপনি অন্তত আজকে করেননি। আজকে সারাদিনের ধকল টকল গেছে টেছে, হয়তো এত শুটিং টুটিং করে এসেছেন। এই জায়গাটায় আমার মনে হচ্ছে পরে যখন আবার শুনবো মাহি ভাই, সেটা যেন একটা আনবিলিভেবল রোমান্টিক মেমারি হয়ে থাকে। এটুকুই বলা। আর আরেকটা কথা, যে কবিতাটি এত জনপ্রিয়, আপনারা আমি দেখেছি আমাদের কলকাতায় একটা আন্দোলন আছে, যে আন্দোলনে আমরা অন্তত অন্তত 500-600 কবিতাকে মুখস্থ রাখি। আপনারা, আমার তো মনে হয়েছে আপনি বোধহয় দেখে বললেন কবিতাটি। এই কবিতাটি এতবার বলেছেন আপনি, আপনি না দেখে বলেন না কেন? যেহেতু আপনি একজন শিক্ষক, না, সেই জন্য আচ্ছা আপনি এবং এত বড় আপনাকে প্রশ্ন শিল্পী। উত্তর না, আপনাকে আমি এই প্রশ্ন উত্তর দিচ্ছি। আমারও কয়েক হাজার কবিতা মুখস্থ আছে, কিন্তু এই কবিতা আমি স্টেজে অতবার পড়িনি। এটা আমি অ্যালবামে করেছি, আর স্টেজে আমার কবিতা তালিকা এত বেশি থাকে, ওটা আপনি ঠিক, আপনার সাথে দেখা হয়নি, ওটা আপনি বুঝে উঠতে পারবেন না আর কি। তো এটা একদম আমি ঠিক। একটা কারণ আমি দেখেছি স্টেজে মানে ঘন্টার পর ঘন্টা ক্লাস দিচ্ছেন, স্টেজ শো করছেন, সব মুখস্থ কবিতা। এটা আমি খুবই অবাক হই, কারণ আমি আমার আমি আমার তো ক্ষমা দেখি একটা আমি লাইনও মনে ক্ষমা থাকে না। প্রার্থী, তাহলে আমি ক্ষমা প্রার্থী। আর আজকে আমাদের সময় এত কম, এত হ্যাঁ, তাড়াতাড়ি চলে আপনারা যাচ্ছে, কিন্তু কবিতা আমার বলুন, আপনারা কবিতা বলুন, আমি হ্যাঁ, শুনবো। কবিতাগুলো শুনতে চাই। আহ শামস মানে যে কবিতাগুলো আজকে আমাদের শোনাতে চেয়েছিলেন, কবিতাগুলো যদি শোনান, আমার মনে হয় আমাদের সাথে যারা ছিলেন সবাই খুব খুশিও হবেন। শামস, কবিতায় চলে যাব আমরা। হ্যাঁ, মাহি মাহি ভাইয়ের সময় শেষ। মাহি ভাই তাড়াতাড়ি ওনাকে ছেড়ে দিতে হবে। তো মাহি ভাই কবিতাগুলো শুরু করুন, আমরা একটু মন দিয়ে শুনি। ধন্যবাদ। আমাকে যেতে হবে। তো আমি সৈয়দ শামসুল হকের একটি কবিতা পড়ি। এই কবিতাটি আমার নিজের প্রিয়। আর আহ, ওই দাদা একটা বিষয়ের অবতারণা করেছেন, নাটকীয়তা। এটা আমি একটু, যারা অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদের উদ্দেশ্য বলি। আবৃত্তিতে মোমেন্টাম ক্রিয়েট করা, ড্রামা ক্রিয়েট করা, এটা এক একজন শিল্পীর এক এক রকম পরিমিতি বোধ তিনি তার মতো করে করেন। সবাই একরকম করবেন না নিশ্চয়ই। আমি ভীষণ পরিমিতি, আবেগের পরিমিত প্রয়োগের পক্ষের শিল্পী এবং শিক্ষক এবং নির্দেশক। অনেক বেশি ড্রামা আমি আবৃত্তির মধ্যে করার পক্ষে কখনোই নই, খুবই পরিমিত। এখন যেমন সৈয়দ শামসুল হকের খুবই জনপ্রিয়, খুবই রোমান্টিক একটা আবৃত্তি করব, সেখানেও দেখবেন যে ড্রামা আমি মুখস্থই করছি, কিন্তু সেখানেও দেখবেন যে নাটকীয়তার পরিমিতটা খুব সূক্ষ্ম রেখায়। আবৃত্তির রসটা আমার মনে হয় সেখানেই বেশি অনুভূত হয়। চলুন শুনছি সৈয়দ শামসুল হকের নিজেকে ঠিক তোমার জন্যে। সকলেই কিছু না কিছু করছে, তৈরি করছে বাড়ি। কেউ জাহাজ, কেউ তরবারি। তাদের সব তৈরি হয়ে গেছে, তাদের বাড়ি, তাদের জাহাজ আর তরবারি। এখন তারা বাস করছে, সাজিয়ে তুলছে বাড়ি। এখন তারা জাহাজ নিয়ে চলে যাচ্ছে দূরে, আবার দেশে ফিরে আসবে বলে।
এখনো তারা যুদ্ধ করছে, একটা কিছু বাঁচিয়ে রাখতে তুলে ধরছে নিজের হাতে বানানো তরবারি। কিন্তু আমার নিজেকেই তো তৈরি করা শেষ হলো না। শেষ হলো না যে তোমার দিকে হাত বাড়িয়ে হাত ধরতে পারি। আমার দুটো হাত ছিল, সে অনেক আগেই ভুলে গেছে হাঁটা। আমার দুটো পা ছিল, অনেক আগেই ভুলে গেছে হাঁটা। আমার দুটো চোখ ছিল, অনেক আগেই নগ্ন রোদ পুড়িয়ে দিয়ে গেছে চোখের তারা। আমার যে মনে একটা স্তবের কিছু উচ্চারণ ছিল, সেই মনের মধ্যে এখন শুধু স্তব্ধতার পিঁপড়েগুলোর চলা, অনবরত চলা। তার ভেতরে তুমি, হঠাৎ করে তুমি, তোমার মতো যে আছে যার, তার দরকার কি বাড়ি কিংবা জাহাজ তরবারি? তুমি তার বাসা এবং দূরে যাবার যান, এবং বাঁচিয়ে রাখার জন্যে যখন যা দরকার, তো তুমি সেই ব্যক্তিগত তীক্ষ্ণ তরবারি। কিন্তু আমার নিজেকেই তো তৈরি করা শেষ হলো না। শেষ হলো না যে তোমার দিকে হাত বাড়িয়ে হাত ধরতে পারি, যে পা বাড়িয়ে সঙ্গে যেতে পারি, যে চোখে আবার স্বপ্নগুলো জমা রাখতে পারি। তোমার যদি ইচ্ছে থাকে, তো ইচ্ছে দিয়েই পারি। না হয় অনেক দেরি হয়েই গেছে, তবু এখনো তো পারি, আগের মতোই পারি। যেমন লোকে বানায় বাড়ি, জাহাজ, তরবারি, আমি আবার নিজেকে ঠিক তোমার জন্যে তৈরি করে হাত বাড়াতে পারি, এবং সঙ্গে নেবার জন্যে আবার পা বাড়াতে পারি, পারি, পারি। ধন্যবাদ। অসাধারণ। মাহিদা কবিতা আরেকটা, মাহি ভাই বলতে পার। আরেকটা ছাড়া যাবে না। আরেকটা, শামস ভাই আপনার একটা কবিতা। না, আমি আমি আসলে দাদা যদিও বলেছেন আজকে উনি আবৃত্তি করবেন না, আমি ওনার একটি আবৃত্তি শুনে যেতে চাই। আর তারপরে আমি না হয় আরেকটা কবিতা পড়ে তারপর বিদায় নিব। আমি যেহেতু আহ আহ, আমরা জেনেছি এখন উনি এই নামে সাহিত্যিক হিসেবে সমধিক জনপ্রিয় দুই বাংলায় কবি হিসেবে, কিন্তু তিনি ৪৫ বছর যাবৎ পেশাদার আবৃত্তি শিল্পী। তো এবং নিয়মিত প্রশিক্ষণের কাজও করছেন। তো আমরা অবশ্যই, আমাদের দাবি যে দাদা আপনার কাছে একটা আবৃত্তি শুনবো, সেটা আপনার লেখা হোক বা বাংলাদেশের কোনো কবির হোক। দাদা আমরা শুনতে চাচ্ছি, সবাই শুনবে, মানে হ্যাঁ আমার মনে দাদা, হয় দর্শকরাও শুনতে চাবে। অনুরোধটা ফেলো না। উম, আমার নির্বাচিত ১০০ প্রেমের কবিতা থেকে একটি কবিতা। আসলে আমি আজকে কোনো সমালোচনা করতে চাইনি, আলোচনাও করতে চাইনি। মাহি ভাই জানতে চাইলেন বলেই বললাম। আমি কিন্তু নাটকীয়তা বলতে নাটকের নাটকীয়তা বলিনি। কবিতারও এক ধরনের নাটকীয়তা আছে, এবং ৬৪ কলা আর মানে নাটককে তো তিলোত্তমা শিল্প বলা হয়। সেই তিলোত্তমা শিল্পের অন্য একটি রূপ হচ্ছে আবৃত্তি। কাজে আবৃত্তি শিখতে হয়। আমি শম্ভু মিত্রের অনুগামী, এমনকি উৎপল দত্তেরও। আমরা এই দুই মহী রুহকে প্রতিনিয়ত দেখেছি। শম্ভু মিত্রের কবিতার মধ্যে যথেষ্ট নাটকীয়তা থাকতো। বরং উৎপল দত্ত যখন নাজিম হিকমতের কবিতাটি করলেন জেলখানার চিঠি, অদ্ভুত অনাটকীয় ভাবে করেছিলেন এবং দ্রুত গতিতে করেছিলেন। সেটাও একটা দারুণ উদাহরণ। মাহি ভাই শেষ যে কবিতাটি বললেন, অসাধারণ লেগেছে আমার, অসাধারণ। কিন্তু মনে থাকবে যে পুরুষের যে স্বাভাবিক নাটকীয়তা কথা বলার, আমি কবিতা বলছি বলেই সেই নাটকীয়তাটাকে কমিয়ে দেব
এটা তো প্রথম পার্সনে, ফার্স্ট পার্সনে বলা তো, পরের জন্মে বয়স যখন 16 সঠিক আমরা তখন প্রেমে পড়বো, মনে থাকবে এইগুলো। এই মনে থাকবে তো ইন্টারোগেটিভ প্রশ্ন, সেই ইন্টারোগেটিভ প্রশ্নটা তো মনে থাকবে, জিজ্ঞাসা একটা আছে, ওই জিজ্ঞাসাটাই হচ্ছে নাটক। এনিওয়ে, আমি আবার একটি কবিতাই বলবো, সেটি বলছি, বন পলাশের মতো। আসলে নতুন প্রজন্মের কাছে আমার এই বার্তাটি, দেখবেন আমাদের পশ্চিম বাংলায় পশ্চিম সীমান্তের যে জেলাগুলো, প্রান্তিক জেলা, ঝাড়খণ্ডের লাগোয়া বাঁকুড়া, পুরুলিয়া, এমনকি পশ্চিম মেদিনীপুর থেকেই, বর্ধমানের কিছুটা থেকেই অনন্ত পলাশ, ফাল্গুনের এই পলাশ, পলাশ আর পলাশ, সে যে কি রূপ! সারা বছর লুচির মতো পাতা রোদে পড়ছে, জলে ভিজছে, কিন্তু ওয়েট করছে ফাল্গুন যেই এলো, তার পাগল করা রূপ দেখতে সারা পৃথিবী ঝাঁপিয়ে পড়ে। তেমনি একটা গাছ, একটা পলাশ গাছ জঙ্গলের বাইরে বেরিয়ে এসছেন আপনি, সেখানে একটা একটা পলাশ গাছ হাঁ করে সমস্ত ফুল নিয়ে কার জন্য অপেক্ষা করছে? আমার কোনো ঈশ্বর নেই। আমার মনে হয় ভালোবাসার মতো সে প্রতীক্ষা করছে। কেন বললাম জানেন? একটা বাচ্চা মেয়ে, 16 বছরের মেয়ে, ফুটফুটে মেয়ে, টিউশন পড়তে যায়, তাকে ফলো করে একটি 18, 19, 20 বছরের অপরিণত ছেলে। অপরিণত বলবো এই কারণেই যে মেয়েটি পছন্দ করছে না, তাও তার পিছু নিচ্ছে, এবং মেয়েটি শেষ পর্যন্ত হাত জোড় করে বলে যে আমাকে সময় দিন, আপনি পড়াশোনা করুন, আমিও পড়াশোনা করি। ছেলেটির কাছে ঠিক কমিউনিকেটেড হয় না কথাটা। ছেলেটি একদিন যে পরিবার থেকে সে উঠে এসেছে, সেই পরিবারের শিক্ষা ওটা নয়। একটা অ্যাসিড বাল্ব মেয়েটির গালে ছুঁয়ে দেয়, ছেলেটি ধরা পড়ে, হয়তো তার দীর্ঘদিন জেলও হয়ে যেতে পারে। মেয়েটিকে তো বেঁচে থাকতে হবে, প্লাস্টিক সার্জারি করেও তো 70 বছর বেঁচে থাকতে হবে। আমরা কি একটু অপেক্ষা শিখবো না? জীবনের প্রত্যেকটা বাঁকেই তো রহস্য আছে, প্রত্যেকটা দিন, এভরি ডে ইজ আ নিউ ডে, এভরি সান ইজ আ নিউ সান। আমার একমাত্র কবিতা বন পলাশের মতো। ভালোবাসা মানে সকালে ট্রেনে ওঠা, ভালোবাসা মানে জানালার ধারে সিট, ভালোবাসা মানে অপরিচিতের হাসি, ভালোবাসা মানে সম্পর্কের ভিড়, কাছে থাকবার অন্তবিহীন ছল, দূরে হারালেও ডুবুরির মতো খোঁজা, হাতের ছোঁয়ায় বিন্দু চোখের জলে। ভালোবাসা মানে একে অপরকে বোঝা। কতবার হলো অকারণে ছাড়াছাড়ি, কতবার হলো অকারণে ছাড়াছাড়ি, তবুও মাটিতে দুজনের খদ্দর। তুমি কাছে নেই, কিন্তু তোমারই কাছে ভালোবাসা কাঁদে বৃষ্টির রাত ভোর। আবার ভাসবো বসন্তে বর্ষায়, আবার আবার ভাসবো বসন্তে বর্ষায়, তোমার আঁচলে লুটবে বৃষ্টি ফোঁটা, কমলা আলোয় খেলা ভাঙাবার খেলায় দুজনে দেখব ভোরের সূর্য ওঠা। কথাগুলো সব সারা রাত ঘুমহীন, কথাগুলো চুপ আলো ফুটবার আগে, আকাশের নিচে বন পলাশের মতো। ভালোবাসা একা শত শতাব্দী জাগে, কথাগুলো সব সারা রাত ঘুমহীন, কথাগুলো চুপ আলো ফুটবার আগে, আকাশের নিচে বন পলাশের মতো। ভালোবাসা একা শত শতাব্দী জাগে।
বাহ, আমাদের তো সময় একদমই কম। আমি ভাইকে অনুরোধ করবো আরেকটা কবিতা পড়তে, যাতে আমরা মানে অনুষ্ঠানটা শেষ করে যেতে পারি। অলরেডি আমি জানি সময় পার করে গেছি আমরা, শেষ হচ্ছে না, কিন্তু শুনতে ইচ্ছে হচ্ছে। অনেক কমেন্ট এসেছে, আমি এখন আর কমেন্ট গুলো পড়ছি না, কারণ সময় নেই। ধন্যবাদ বন্ধুদেরকে, আবারও শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। কবি আরণ্যক বসুকে শ্রদ্ধা জানাচ্ছি। শামস ভাই, আপনার প্রতি অনেক প্রীতি ভালোবাসা রইলো। আবার কবে দেখা হবে সে অপেক্ষা রইলাম। আফরোজাকে ধন্যবাদ এই অনুষ্ঠানের জন্য। আজকের অনুষ্ঠানে শেষ কবিতা উপস্থাপন করছি। আমি তো প্রথমে শুরু করেছিলাম আমাদের মাতৃভাষার কবিতা দিয়ে, তারপর দুটি রোমান্টিক কবিতা পড়েছি, এবার একটি সমাজ চেতনার কবিতা পড়ি। হলো না, মুক্তিযুদ্ধের কোনো কবিতা পড়া হলো না, তার মানে অনুষ্ঠানটি অসম্পূর্ণ রয়ে গেল। ভাস্কর চৌধুরীর কবিতা, আমার বন্ধু নিরঞ্জন। আসলে আরণ্যক বসুর মতো একজন প্রজ্ঞাবান কবি যে অনুষ্ঠানে উপস্থিত থাকেন, আর আমি যেহেতু আবৃত্তি করি, তো এই 1 ঘন্টা 15 মিনিট এই অনুষ্ঠানের জন্য খুবই খুবই স্বল্প সময়। আরো কিছু কথা বলার ছিল, সেটি বলা হলো না, এবং মুক্তিযুদ্ধের কবিতা পড়া হলো না। এবং একটি মাত্র কথা বলি, দাদা খুব চমৎকার শুরু করেছিলেন। তিনি আবৃত্তি পেশাদার শিল্পী সেই 45 বছর আগে, সেই পরিচয় থেকে উনি সরে এসেছেন, অন্য কবি পরিচয় তাকে সামনে নিয়ে এসেছেন। আমাকেও কেউ কেউ প্রশ্ন করে যে আমি কেন আর কবিতা লিখি না, আমার তো 2-4টি কবিতা মানুষের বেশ পছন্দের ছিল। আমি কিন্তু সরাসরি বলি যে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হতে চাইনি। আমার একটা পরিচয় থাকুক আবৃত্তি শিল্পী হিসেবে, আর একটা পরিচয় সামনে আনতে চাইনি। তো প্রত্যেক আবৃত্তি শিল্পী ভেতরে ভেতরে একজন কবি, আবার প্রত্যেক কবি একজন আবৃত্তিকারী। কথাও সত্য। হয়তো তার শুদ্ধ উচ্চারণ বা টোন বা মডুলেশনের হয়তো সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু তিনি ভেতরে ভেতরে শিল্পী। তবে এক একজন শিল্পী এক এক রকম। হ্যাঁ, যেহেতু কবিতা ওই খাঁচায় বন্দি নয়, দাদার ভাষায় আর অন্য ভাষায়, তো একজন আবৃত্তি শিল্পী কবিতাটাকে যেভাবে অনুভব করেন তিনি সেভাবেই তার পরিস্ফুটন ঘটাবেন, এটাই হলো স্বাভাবিক। আর আমি আমার এই ক্ষুদ্র জীবনযাত্রায় যতটুকু জেনেছি, আবৃত্তি শিল্পী এবং কবি দুজনেই প্রভাবিত হয় তার বেড়ে ওঠার সময় কোনটা, সময় দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত তিনি। সময়ই তার বোধ, তার শিল্প নির্মাণের আঙ্গিক ভাবনা, এগুলো তৈরি করে দেয় সময়। আমরা 90-এর সন্তান, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দেখেছি সামরিক সরকার। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু। আমাদের শুধু আমি একা নই, বাংলাদেশে অসংখ্য শিল্পী, অনেক কবি সে সময়ে তারা তাদের মতো করে তাদের শিল্প চেতনা লালন করেছেন, তাদের শিল্প নির্মাণ করেছেন। আমি এই অবকাশে, আমরা 90-এর সন্তান নামে একটি সংগঠন ছিল, সেই সময়ে সামরিক সরকার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সেই সব জাগ্রত কবি, সেই স্পর্ধিত তারুণ্য, সেই সব শিল্পী, আবৃত্তি শিল্পী সবাইকে ভালোবাসা জানাচ্ছি। উচ্চারণ করছি আমার বন্ধু নিরঞ্জন, কবি ভাস্কর চৌধুরীর কবিতা। অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম, আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছুদিনের জন্য, সে তাকে প্রীতম বলে ডাকতো। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে তেমন কিছু বলেনি আমাকে। জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও বলেনি। তবে জয়লতার একটা চিঠি আমি দেখেছি।
চিঠিটা ছিল এরকম: প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলেছ এখন দুঃসময়, কিন্তু আমি জানি সব সময় সুসময়, যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিবড়ে খাবে আমাকে। নিরঞ্জন আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল, বিভু চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে যাইনি, পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেম তাড়িত মানুষের ছায়া দেখিনি, ভয়ানক নির্বিকার। কিছু বলছেন না যে? আমি জিজ্ঞেস করেছিলাম। কি বলবো এই ব্যাপারে? কোন ব্যাপারে? এই যে জয়লতা, বাদ দিন। আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে ঘরটাকে অন্ধকার করে রেখে চলে গিয়েছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো সুন্দরী, আরো দিমাগী হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিবড়ে খেলে মেয়েরা বুঝি সুন্দরী হতে থাকে, এ কথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না, মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি বোঝেন এবং অন্তর থেকে করেন উচ্চারণ মানুষ, তো আপনি 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 কাঁদবেন। আমি মানুষের পক্ষে, আমি মানুষের সঙ্গে, এবং আমি মানুষের জন্যে। হ্যাঁ, মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতী মারো, বাঙালি মারো, হিন্দু মুসলমান গেরিলা তামিল মারো, এভাবে যেখানেই যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে। বড়ই করুণ, বড়ই দুঃখজনক। শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল, মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু, নিরঞ্জন বাঁচেনি, তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি। হ্যাঁ, বুকেও লেগেছিল, যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসতো। সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ। আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন সে লাশ মানুষই কাঁধে করে তাকে বয়ে এনেছিল মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না। দেখলেও যদি কেঁদে থাকে প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষ কেঁদেছিল, আমি জানি তাতেই নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতিকারী মারা গিয়েছে তার নাম নিরঞ্জন। সে আসলে মানুষ। ধন্যবাদ। আসলে কথা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর, মানে কি বলবো, আহ পুরো একটা অন্যরকম আবেশে চলে গেছি। আর সময়ও একদম নেই, আমাদের আজকে বিদায় নিতে হবে। আহ তবে আজকে যেহেতু আড্ডাটা পুরোপুরি শেষ হলো না, কবিতা অনেক শোনা হলো না, আবার আমি অনুরোধ করব যে আবার যদি আমাদের একদিন অতিথি রূপে দুজনেই সময় দেন, খুবই ভালো লাগবে আমাদের। শামস, কি বলো? অবশ্যই মাহি ভাই, আপনার কাছে খুব বিনীত অনুরোধ রইল, আপনি আরেকদিন সময় দিন, যেদিন একদম খোলাসা করে। আজকে আপনার সম্বন্ধে কিছুই জানা হলো না। আমি জানি সবাই খুব উদ্গ্রীব হয়ে আছে, আপনার ভালো কবিতাও শোনা হলো না। কিন্তু আরেকদিন কিন্তু শোনেন, দাদার সাথে একটা বিষয় আমার খুব মিলে গেছে। আহ আহ, সেটা হলো, আমি কিন্তু, আপনারা যারা আমাকে চেনেন জানেন বুঝেন, আমি কিন্তু ভীষণ
আমি মাপ মতো চলি, আমার মাপের বাইরে আমি যাই না। এবং আমি কিন্তু এসব ব্যাপারে আমার নিজস্ব একটা পছন্দ অপছন্দ থাকে। একটা পছন্দের কথা আমি বলে দিই, আবৃত্তি নির্মাণের কথা, কবিতার কথা আমি কোনোদিন এসব অনুষ্ঠানে বলি না। আমাকে কেউ প্রশ্ন করলে আমি বলি, আমি শুধুমাত্র আমার ক্লাসের ছাত্রদের জন্য তা বলি। এসব অনুষ্ঠানে এসে ওইসব কথা বলা একটু কেমন জানি হয়ে যায়, কারণ আমার একেবারেই ভালো লাগে না। তবু আজকে কিছু আলোচনা হলো কবিতা নিয়ে, আবৃত্তি নিয়ে। আবৃত্তির পরিবেশটা আলাদা, আর সেমিনার বা ক্লাস তার পরিবেশটা আলাদা, দুটো ভিন্ন দুরকম। তবুও যদি আবার কোনোদিন সময় সুযোগ মেলে তবে ভালো লাগে, খারাপ লাগে না। আমার মনে হয় বন্ধুদেরও হয়তো ভালো লাগে কবির সাথে আবৃত্তিকারের সাথে সব আলোচনা। যাই হোক, আমরা একটি চমৎকার সময় কাটালাম। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের তিনজনকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাহি ভাই। আর দাদাকে তো আমার নিজের মানুষ, আমি দাবি করব আপনার দাদাকে তো আর অনুরোধ করব না, দাবি জানাবো। দাদা থাকবেনই। আর মাহি ভাই সময় সুযোগ পেলে অবশ্যই একটু সময় দিলে আমরা খুব আনন্দিত হব। এরপর একদম নিখাদ আড্ডা হবে। আজকে আড্ডাটা ঠিক হলো না আর কি, আজকে ঠিক একদম আপনার সময় স্টুডিওতে যেরকম হয়। আজকে একদমই সময় নেই। আমি আসলে কি বলবো, পুরো অনুষ্ঠানে আমি কথা খুঁজে পাচ্ছিলাম না। এত সুন্দর আবৃত্তি শোনার পর আসলে মনে হচ্ছিল যে শুধু শুনেই যাই, আজকে আর কথা বলি না। তো আবারও দেখা হবে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দাদাকে, মাহি, চামস সবাইকে অনেক ধন্যবাদ, কারণ এত সুন্দর করে আজকের এই অনুষ্ঠানটি করার জন্য। আর এটা ঠিক আসলে আমি বলবো যে আমরা যেরকম আড্ডা দিই অনেকটা ওরকমই থাকে, গল্প, কবিতা, গান, যে যেটা পারি সেটা নিয়ে আমরা কথা বলি। তো এটা আমাদের ভুল ত্রুটি অনেক কিছুই থাকে। আহ so সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।